ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা ক্লাস 12 ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ডের লেকচার নাম্বার 8 এসেছি। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো অথবা নতুন এসে থাকো তাহলে তোমরা অবশ্যই প্লেলিস্টে যাও। প্লেলিস্টে গিয়ে ইলেকট্রোস্ট্যাটিক ইন বেঙ্গলি বলে একটা প্লেলিস্ট পাবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো পরপর দেখতে শুরু করো, ঠিক আছে? আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব, তার সঙ্গে লাইক এবং শেয়ার করতে ভুলবেন। এবার আমরা আজকের স্টার্টিং টপিক গাউসের উপপাদ্য, এবং সেখান থেকে গাউসের উপপাদ্য প্রমাণ করব। প্রমাণ করে আমরা দেখব যে বদ্ধতলের বাইরে আধানের জন্য তড়িৎ ফ্লাক্স কতটা হচ্ছে। তারপরে আমরা গাউসের উপপাদ্যর কয়েকটা প্রয়োগ দেখব। তাহলে আমরা প্রথমত গাউসের উপপাদ্যটা কি আমরা দেখে নিই। তো গাউসের উপপাদ্য কি বলছে যে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আধানের 1/ε গুণ হবে। অর্থাৎ যে মাধ্যমে আমি রেখেছি সেই মাধ্যমের যে তড়িৎ ভেদ্যতা এপসাইলন, যদি আমাদের এটা একটা দেখো আমি একটা বদ্ধতল কল্পনা করলাম, এই বদ্ধতলের ভেতরে আমি আধান রেখেছি প্লাস কিউ, আর এই যে বদ্ধতলটা আমি কল্পনা করেছি এখানে যে মাধ্যম আছে তার তড়িৎ ভেদ্যতা যদি এপসাইলন হয়, তাহলে আমি বলে দিতে পারবো এখান থেকে আমাদের যে মোট ফ্লাক্স যদি ফাই হয়, ফাই সেটা কত হবে, যে 1/ε গুণ ওর চার্জের সঙ্গে চার্জ ইন্টু 1/ε। তার মানে আমি বলতে পারছি ফাই ইকুয়াল টু হবে কত, Q/ε। এটা কে বললো? গাউস বলল। এবং আমরা অলরেডি জানি যে কোনো একটা তলের মধ্যে থেকে মোট যে ফ্লাক্স হয় সেটা কতটা, ফাই ইকুয়াল টু আমরা আগের দিন ক্যালকুলেট করেছে, যে আমরা এখানে আবার আজকে আমরা একটু দেখে নিই যে এই ফাইটা কতটা হবে। তাহলে দেখো যে আমরা একটা এই তলের ওপর ছোট্ট ভেক্টর ক্ষেত্রফল নিয়েছে ডিএস, তার যদি নর্মাল ডিরেকশনটা নিয়ে নিই তাহলে আমরা তখন তাকে বলি ডিএস ভেক্টর, তাই তো? এইবার দেখো যে এই কেন্দ্র থেকে যে বিন্দুটা যাচ্ছে তার সাপেক্ষে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা এই বরাবর হবে ইলেকট্রিক ফিল্ড। তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ড এবং ডিএস তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, অ্যাঙ্গেল থিটা, তাহলে এইবার আমি এখান থেকে বলতে পারবো এই ডিএস এর জন্য আমরা যদি বলি যে এর মধ্যে দিয়ে কম সংখ্যক তড়িৎ ফ্লাক্স যাবে, এবং সেই কম সংখ্যক তড়িৎ ফ্লাক্সকে আমরা ডি ফাই দ্বারা সূচিত করলাম। তাহলে ডি ফাই ইকুয়াল টু আমরা এখান থেকে বলতে পারবো যে ই ডিএস, এটা আমরা আগের দিন তড়িৎ ফ্লাক্সের রাশিমালাতে আমরা প্রতিষ্ঠা করে নিয়েছি এবং ওইখানেও আমরা এই জিনিসটাই করেছি। তাহলে এই জায়গায় ডিএস এর জন্য কতটা হলো আমি সেটা পেলাম। এবার টোটাল যে ক্ষেত্রফল এর জন্য করতে গেলে আমি কি করব, ছোট ছোট ডিএস করে আমি সেগুলোকে ইন্টিগ্রেট করব। তাহলে আমরা করছি ফাই, মোট যে তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু আমরা এখান থেকে বলতে পারবো যে ইন্টিগ্রেশন অফ ডি ফাই। এটা কার ওপর ইন্টিগ্রেট করলাম, আমি সারফেসের ওপর, টোটাল ইন্টিগ্রেট করছি সারফেসের ওপর, ঠিক আছে? তাহলে এই যে টোটাল ইন্টিগ্রেট করলাম সারফেসের ওপর, সেটাই আমার কি দাঁড়ালো ফাই। তাহলে এবার আমি ডি ফাই এর ভ্যালুটা তো জানি, আমরা বসিয়ে দেব। তাহলে ই ডিএস, তাহলে এটা আমাদের আগের জানা যে তড়িৎ ফ্লাক্সের রাশিমালা যেখানে প্রতিষ্ঠা করেছি আগের ক্লাসে, সেখান থেকে আমরা জানি যে ফাই ইকুয়াল টু আমাদের কি হয়, ইন্টিগ্রেশন অফ এস ই ডট ডিএস। তাহলে এইবার এখানে গাউস কি বললো যে ওর মধ্যে যদি কিউ পরিমাণ চার্জ থাকে এবং তড়িৎ ভেদ্যতা যদি এপসাইলন হয়, তাহলে এর যে মোট ফ্লাক্সটা হবে সেটা আমাদের কি হচ্ছে, Q/ε এর সঙ্গে সমান হলো। তাহলে এবার আমি গাউসের উপপাদ্যের গাণিতিক রূপটা আমরা এখান থেকে কি বলতে পারবো, দেখো। তাহলে অতএব আমরা জানি যে মোট ফ্লাক্স হচ্ছে কি ই ডট ডিএস ইন্টিগ্রেশন ওভার এস, সেটাই আবার ও বলে দিল Q/ε। তাহলে এটা হচ্ছে গাউসের উপপাদ্যের গাণিতিক রূপ। বোঝা গেল? দেখো এবার আমরা গাউসের উপপাদ্য প্রমাণ করে দেখাবো। তাহলে গাউসের উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদের প্রথমে একটা যে কোনো সারফেস নিতে হবে, বদ্ধ সারফেস। এই বদ্ধ সারফেসের মাঝে আমি প্লাস কিউ আধান রাখলাম। এবার এই যে প্লাস কিউ আধান রাখলাম, এবার এই প্লাস কিউ আধানের আমি দেখলাম যে এই ডিএস, এখানে একটা ক্ষেত্র ভেক্টর নিলাম যে ডিএস। তাহলে এই ডিএস ক্ষেত্র ভেক্টরের কাছে কতগুলো ফ্লাক্স যাচ্ছে সেটা আমরা দেখব। তাহলে ডিএস ক্ষেত্র ভেক্টরের কাছে যে ফ্লাক্সটা যাচ্ছে সেটা আমার কত হবে, এদিকে ইলেকট্রিক ফিল্ড আর এর মধ্যে অ্যাঙ্গেল থিটা করে আছে, ঠিক আছে? তাহলে এইবার আমাকে এই জায়গায় এই যে ডিএস ক্ষেত্রফল আমি নিয়েছি, ডিএস ক্ষেত্রফল আমার যদি এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে
তাহলে তাকে আমরা কি বলতে পারবো যে একটা ক্ষেত্রফল একটা বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি তার সলিড অ্যাঙ্গেল, তাই তো? তাহলে এটাও আমরা আর প্রিভিয়াস ক্লাসে পড়েছি সলিড অ্যাঙ্গেল কি। এরপরে দেখো যে এই জায়গাতে আমরা এর যে ডিস্টেন্স এটাকে আর ধরে নিচ্ছি, এই পয়েন্টটাকে ও বলছি আর এই পয়েন্টটাকে আমরা পি বলছি, ঠিক আছে? তাহলে এইবার আমরা এখান থেকে এর যে মোট যে ক্ষেত্রফল সেটাকে আমরা এস দ্বারা ডিনোট করছি। তাহলে এইবার আমরা এখান থেকে এই যে প্লাস কিউ এর জন্য এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কতটা হবে আমরা বলতে পারবো। তাহলে প্লাস কিউ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু আমাদের কি 1/4 পাই এপসাইলন, এই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা যদি এপসাইলন হয় তাহলে আমি এখান থেকে বলতে পারবো এপসাইলন। এবার এপসাইলন আবার আমরা জানি যে এপসাইলন পাই এপসাইলন 0 সেটা কি কে, তাহলে আমরা এখান থেকে এপসাইলন ইকুয়াল টু কে এপসাইলন 0 লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটা আমাদের যখন প্রয়োজন হবে আমরা এপসাইলনকে চেঞ্জ করে কে এপসাইলন 0 লিখতে পারবো। তাহলে এরপরে আমাদের কি চার্জ কত প্লাস কিউ আধান আছে, এদের মধ্যে ডিস্টেন্স কত আর, তাহলে আর স্কয়ার, এবং এর ডিরেকশনটা কোন দিকে হবে, ডিরেকশনটা এই বিন্দু থেকে এই বিন্দুতে দেখছি, তাহলে এর ডিরেকশনটা কি ওপি বরাবর। তাহলে আমি ওপি বরাবর ইলেকট্রিক ফিল্ড পেলাম, সেই মানটা কত হলো পি বিন্দুতে 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কয়ার। এবার আমি ইলেকট্রিক ফিল্ড যদি আমরা জানা থাকে তাহলে ওই এই জায়গায় এই যে আমাদের ডিএস ক্ষেত্রের মধ্যে দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স বেরোচ্ছে সেটা আমরা জানতে পারবো। তাহলে ডিএস এর মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সকে আমরা ডি ফাই ধরে যে সূচিত করি সেটা আমরা জানি কত, ই ডট ডিএস। তাহলে এবার ই ডট ডিএসকে আমরা লিখতে পারি ই ডিএস কস থিটা। এবার দেখো এখানে আমাদের যেহেতু থিটা আছে তাহলে এটা থিটা থাকলে এবার ই এর মান আমাদের জানা, ই এর মানটা আমরা যদি এখানে বসিয়ে দিই, ই মানে কত 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কয়ার, এদিকে ডিএস কস থিটা, ঠিক আছে? তাহলে এইবার আমাদের এখান থেকে এটাকে একটু সাজিয়ে যদি লিখি তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারবো এটাকে q/4 পাই এপসাইলন 4 পাই এপসাইলন ইন্টু ডিএস cos থিটা বাই আর স্কয়ার। তাহলে এইবার এই জায়গায় এই টার্মটা দেখো আমাদের সলিড অ্যাঙ্গেলের প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছি যে সলিড অ্যাঙ্গেল যখন আমাদের কি হয়, তলটা বলতে পারি যে এই তলটা পারপেন্ডিকুলার না হয়ে যদি কোনো অ্যাঙ্গেল হিসাবে থাকে এবং সেই অ্যাঙ্গেলটা কত থিটা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ডি ওমেগা আমরা কি পেয়েছিলাম, ডিএস কস থিটা বাই আর স্কয়ার। এই ডিস্টেন্সটা যদি আর হয় তাহলে আমি ডিএস কস থিটা বাই আর স্কয়ার পেয়েছি। তাহলে এই জায়গাটাকে আমি লিখতে পারবো যে আমাদের এই যে ক্ষেত্রফল এখানে আছে, এই ক্ষেত্রফল এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটাকে, তাহলে তাকে আমরা কি সলিড অ্যাঙ্গেল বলতে পারবো। আর এই সলিড অ্যাঙ্গেলকে আমরা তাহলে এটা ক্ষুদ্র সলিড অ্যাঙ্গেল, এতে আমরা সূচিত করছি ডি ওমেগা দ্বারা। তাহলে আমাদের যে ডি ফাইটা আমরা কিভাবে লিখতে পারলাম, q/4 পাই এপসাইলন ইন্টু ডি ওমেগা। আর এই ডি ওমেগাটাকে আমার এই যে ক্ষেত্রফলটা আছে ডিএস ক্ষেত্রফল, এই ডিএস ক্ষেত্রফল যে ও বিন্দুতে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটাই হচ্ছে ডি ওমেগা অর্থাৎ ঘনকোণ। তাহলে দেখো আমি এই ছোট্ট ক্ষেত্রফলের জন্য আমরা কতটা ফ্লাক্স হবে আমি সেটা পেয়ে গেছি। তাহলে এবার পুরোটাকে যদি আমি ইন্টিগ্রেট করি যে এর মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স গিয়েছে, তাহলে আমরা কি করব এখান থেকে, তাহলে দেখো যে এইখানে আমরা তাহলে কি করব, ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি ফাই। এবার এটাকে ইন্টিগ্রেট করছে কি সারফেসের ওপর, তাই তো, সারফেসের ওপর ইন্টিগ্রেট করব। এবার ডি ফাই আমাদের ভ্যালু আমাদের জানা আছে এখানে q/4 পাই এপসাইলন ডি ওমেগা, এটা আমাদের জানা। এবার এখান থেকে দেখো যে q/4 পাই এপসাইলন এটা কি কনস্ট্যান্ট টার্ম, এটা পুরোটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এই কনস্ট্যান্ট টার্মটা আমাদের বাইরে বেরিয়ে আসছে q/4 পাই এপসাইলন, আর এদিকে ইন্টিগ্রেশন সারফেস ওভার ডি ওমেগা। তাহলে দেখো যে ইন্টিগ্রেশন সারফেস ওভার ডি ওমেগা মানে পুরো
এই যে সারফেস আছে সেটা আমার এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা কি বলেছি, আমরা প্রমাণ করেছিলাম আগের দিন 4 পাই এর সঙ্গে সমান হবে। তাহলে এখান থেকে আমরা এই ডি ওমেগা ইন্টিগ্রেশন ওভার সারফেসে ডি ওমেগা কত হবে 4 পাই। তাহলে আমি এখানে কিউ বাই 4 পাই এপসাইলন ইন্টু 4 পাই লিখতে পারবো, কারণ এই যে পুরো পার্টটা আমরা প্রিভিয়াস লেকচারে বলে দিয়েছি যে টোটাল সারফেসের ওপর যখন আমরা ঘনকোণের ইন্টিগ্রেট করব তখন সেটা অলওয়েজ আমাদের 4 পাইয়ের সঙ্গে সমান হবে। তাহলে এবার দেখো এই 4 পাই এই 4 পাই কেটে গেল, তাহলে আমাদের এখান থেকে পড়ে থাকছে যে ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। তাহলে আমাদের টোটাল যে বদ্ধ তলের মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা বেরোচ্ছে সেই ফ্লাক্সটা আমরা বের করে নিলাম। তড়িৎ ফ্লাক্সটা কত আমাদের কিউ বাই এপসাইলন। ঠিক আছে, এইবার আমাদের এই যে চার্জটা আমরা নিয়েছি কিউ, এখানে এই কিউ চার্জটাকে যদি আমরা বিভিন্ন অনেকগুলো চার্জে এখানে ভাগ করে দিই, যে এই কিউ চার্জটাকে এখানে আমরা বলে দিচ্ছি যে এটা কত আছে, যে Q1 Q2 Q3 করে এখানে পুরোটাকে ভাগ আছে। তাহলে আমরা এটাকে দেখি কিভাবে করতে পারবো। এর পরবর্তীতে আমরা দেখছি যে ওই যে কিউ চার্জটা আছে, কিউ চার্জটা এর মধ্যে Q1 আছে, Q2 আছে, Q3 আছে, Qn আছে, ডট ডট করে Qn। তাহলে এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড এই বিন্দুতে, তাহলে এর থেকে এই যে ডিস্টেন্সটা আলাদা, এর থেকেও ডিস্টেন্সটা আলাদা, এর থেকেও ডিস্টেন্সটা আলাদা। তাহলে আমরা যে কোনো একটা দেখব, তাহলে পরবর্তীগুলো আমরা সিমিলার করব। তাহলে অলরেডি আমরা একটা করেই নিয়েছি Q1 এর জন্য কতটা হয়, তাহলে এখানেও ঠিক একই রকমভাবে আমরা সেটা করতে পারি, যে এর মধ্যে দিয়ে ইন্টিগ্রেশন যদি হয়, আমি এটাকে বললাম যে ইলেকট্রিক ফিল্ড এই পাশে হচ্ছে E1, তাহলে Q1 এর জন্য ইলেকট্রিক ফিল্ড E1, এবং এই জায়গার যে আমার একটা ক্ষেত্র ds ধরেছে তার ভেক্টরটা এদিকে ds ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তাহলে এই Q1 এর জন্য যে আমার তড়িৎ ফ্লাক্সটা, তাকে আমরা এখান থেকে বলতে পারি যে সেটা কত হবে E1 ইলেকট্রিক ফিল্ড, তাহলে E1 ds ইন্টিগ্রেশন অফ s, এটা আমরা বলতে পারবো এখানে। এবং এই মানটা আমাদের কি আগে যেটা প্রমাণ করলাম কিউ বাই এপসাইলন, তাহলে এখানে আমাদের চার্জ কত আছে Q1, তাহলে Q1 বাই এপসাইলন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 2 নাম্বার দিই। তাহলে ঠিক একই রকমভাবে দেখো যে এখানে Q1 Q2 Q3 Q4 করে Qn সংখ্যক আমার চার্জ আছে। তাহলে এর জন্য যে মোট যে তড়িৎ ফ্লাক্সটা হবে সেটা আমার কতটা হবে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ E ডট ds, এটা কত সারফেসের ওপর আমরা ইন্টিগ্রাল করছি, তাহলে ইকুয়াল টু, এবার দেখো আমি যে এই ইটা ইলেকট্রিক ফিল্ড আগে প্রথম অবস্থায় আমাদের কি একটাই চার্জ ছিল, তার জন্য আমি ই পেয়েছিলাম, তার জন্য EDS। এখন অনেকগুলো চার্জ আছে Q1 Q2 Q3 করে Qn সংখ্যক, তাহলে আমার ইলেকট্রিক ফিল্ড এখন প্রত্যেকটা চার্জের জন্য আলাদা আলাদা পাবো, এবং তার সামটা আমি এখানে পাবো ঠিকই, কিন্তু আমরা এখন প্রত্যেকটা চার্জের জন্য ডিফাইন করছি। তাহলে কি ইলেকট্রিক ফিল্ড আমি Q1 এর জন্য কি পাচ্ছি E1, Q2 এর জন্য E2, Q3 এর জন্য E3 প্লাস ডট 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 En, তাই তো। তাহলে এটা ইন্টু ds, এতটা আমি পাচ্ছি। তাহলে এবার দেখো যে আমি এইবার ইন্টিগ্রেশনের মধ্যে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা তাকে ডিভাইড করতে পারি। তাহলে এবার আমি এটা ইন্টিগ্রেশন ওভার সারফেস, তাহলে E1 ds প্লাস ইন্টিগ্রেশন সারফেস E2 ds প্লাস ডট 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 প্লাস ইন্টিগ্রেশন সারফেস En ds। দেখো তাহলে এইবার আমাদের এই যে E1 ds এটা কোন চার্জের জন্য হয়েছিল, Q1 চার্জের জন্য, তাহলে সেটা আমরা অলরেডি বের করে নিয়েছিলাম Q1 বাই এপসাইলন। তাহলে এটা আমাদের Q1 বাই এপসাইলন। তারপরেরটা কি, এটা E2টা আমাদের Q2 এর জন্য হয়েছিল, তাহলে এখান থেকে আমরা সিমিলারলি বলতে পারো Q2 বাই এপসাইলন প্লাস ডট ডট করে আমরা এখানে বলতে পারো n এর জন্য আমাদের কত Qn বাই এপসাইলন। ঠিক আছে, তাহলে এইবার আমরা এটাকে যদি দেখো 1 বাই এপসাইলনটা কি কমন চলে আসছে, তাহলে Q1 প্লাস Q2 প্লাস ডট 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 প্লাস Qn। এবার আমরা এখানে প্রথমেই বলে দিয়েছি যে এই যে টোটাল যে চার্জটা আছে সেটা আমাদের Q1 এর সঙ্গে সমান, অর্থাৎ Q এর সঙ্গে সমান। তার মানে বলতে পারি Q1 Q ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3
প্লাস ডট 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 কিউএন, যতগুলো সংখ্যক আমি ভাগ করে নিয়েছি। তাহলে এবার ঠিক একই রকমভাবে এখানে তাহলে আমি এর সাহায্যে আমি লিখতে পারবো এটা কি কিউ বাই এপসাইলন। তাহলে আমরা কি করলাম, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস সারফেস ওভার এটা কি বের করলাম, কিউ বাই এপসাইলনের সঙ্গে সমান হচ্ছে, তাই না? তাহলে এটাই তো আমাদের গাউসের উপপাদ্য ছিল, যে টোটাল যে ফ্লাক্সটা হবে সেই ফ্লাক্সটাকে আমাদের যে ওই বদ্ধ বর্তনীর মধ্যে যে মোট ফ্লাক্স থাকবে, মোট তড়িৎ আধান থাকবে, সেটা বাই ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারলাম। এইবার আমাদের যে আধানগুলো বদ্ধ যে তল আছে, বদ্ধ তলে ভেতরে না হয়ে যদি বাইরে হয় তাহলে কি ঘটনা ঘটবে দেখি। বদ্ধ তলের বাইরে হচ্ছে, আমাদের আধানগুলো ভেতরে না হয়ে বাইরে হচ্ছে। তাহলে আমরা একটা বদ্ধ তল কল্পনা করি, এই একটা বদ্ধ তল। এবার আধানটা কোথায় আসছে, এরকম জায়গায়, এরকম জায়গায় আমি কিউ চার্জ রেখেছি, প্লাস কিউ চার্জ এখানে রেখেছি। তাহলে কিউ চার্জ যদি এখানে রাখি, তার মানে কি আমাদের বদ্ধ তলের বাইরে আধান আছে। তাহলে বাইরে আধান এখান থেকে কি করবে, আমাদের ইলেকট্রিক ফ্লাক্সগুলো কি হবে, এটা যদি হয় তাহলে এর থেকে চারিদিকে আমার ছড়িয়ে পড়বে। তাহলে এখান থেকে ইলেকট্রিক ফ্লাক্স যদি যায়, আমরা এবার এই যে ছবিটা আছে এই ছবিটাতে দেখো যে এখান থেকে যে ইলেকট্রিক ফ্লাক্স যাচ্ছে, আমি ধরলাম যে একটা ইলেকট্রিক ফ্লাক্স এই দিক দিয়ে বেরিয়ে গেল। তাহলে আমি এটাকে বলতে পারবো যে এই জায়গায় ইলেকট্রিক ইন করলো, এই জায়গাটা এটা কি ইন করছে, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড E1 ধরতে পারি। এরপরে আবার কি হলো, এইটাই আবার এই দিক দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় আমি একটা সারফেস কল্পনা করব, এখানেও একটা আমি সারফেস কল্পনা করব। তাহলে এই সারফেসটাকে আমি ভেক্টরাইজ করব, এই সারফেসটাকেও আমি ভেক্টরাইজ করব। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমি যেহেতু E1 বলেছি, তাহলে এটাকে আমি DS1 ভেক্টর বলছি, যে আমাদের ক্ষেত্র ভেক্টরটা। এইখানে আমি এটাকে DS2 ক্ষেত্র ভেক্টর বলছি, আর এর যে ইলেকট্রিক ফিল্ড হবে এখানে E2 বললাম। তাহলে এর মধ্যে যে অ্যাঙ্গেল করছে আমি সেটাকে θ2 বলি, এর মধ্যে অ্যাঙ্গেল করছে θ1 বলি। ঠিক আছে, তাহলে এবার দেখো যে আমাদের এই যে ইলেকট্রিক ফিল্ড, তাহলে এই জায়গাটা কি হচ্ছে, ইন করছে আর এখানে আউট করছে, তাই না? তাহলে এবার এদের মধ্যে যে ডিস্টেন্সটা আমি ধরে নিই, যে এই প্লাস কিউ থেকে এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে একটা পয়েন্ট বলি পি, আর এই পয়েন্টটাকে বলছে কিউ। তাহলে আমি এবার এই জায়গাটাকে আমি বলছি ও। তাহলে দেখো যে আমাদের এখান থেকে ও পি ইকুয়াল টু কত, আমি ধরে নিচ্ছি R1, আর ও কিউ ইকুয়াল টু R2, এই ডিস্টেন্সটাকে আমি বলছি R2। ঠিক আছে, তাহলে এইবার আমি এর জন্য এই বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড সেটা কতটা হবে, এর জন্য এই বিন্দুতে কতটা ইলেকট্রিক ফিল্ড সেটা আমরা কিন্তু জানতে পারব। এবার আমাদের এই জায়গায় এই যে পি পয়েন্টে যে ডিএস ভেক্টর, ডিএস যেদিকে হলো ডিএস এর উপাংশে, অর্থাৎ আমি যদি বলি এটা ডিএস এর সঙ্গে থিটা কোণ করে আছে, তাহলে ডিএসটা কি লম্ব উপাংশ, তাহলে E1 এর লম্ব উপাংশগুলো আমার কত হবে। ঠিক আছে, তাহলে E1 এর যদি লম্ব উপাংশ আমরা দেখি, তাহলে এখানে কত কোণ আছে, θ1 কোণ আছে। তাহলে θ1 কোণটা এর সঙ্গে, তাহলে এবার এইটাকে আমরা একটু আমাদের বোঝার জন্য ছবিটা চেঞ্জ করি। দেখো এইদিকে কোণ আছে কত, থিটা, এখানে E1, এখানে এটা ডিএস ভেক্টর। তাহলে এবার আমি কি করতে চাইছি, এই E1টাকে আমি এই উপাংশে আমি ভাগ করতে চাইছি। তাহলে এটাকে আমি দুটো উপাংশে ভাগ করতে পারি, একটা এটা থিটা উপাংশ, আর এটা আমি যদি পারপেন্ডিকুলার উপাংশ বলি। তাহলে এবার দেখো থিটা উপাংশটাকে আমি বলতে পারবো E1 cos থিটা, আর এদিকে হচ্ছে E1 sin থিটা, তাই তো? আমাদের এই উপাংশ নিয়ে কোনো কাজ নেই, আমাদের এই উপাংশটা নিয়ে কাজ, কারণ এইটা আমাদের কি হচ্ছে, সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে যাচ্ছে। সারফেসের সঙ্গে যে পারপেন্ডিকুলার যতগুলো বলরেখা যাবে সেই সংখ্যাটাই আমার তো তড়িৎ ফ্লাক্স। তাহলে আমাদের কাজ হচ্ছে E1 d ফাই। তাহলে এখান থেকে আমাদের এই যে E1 এর উপাংশ, অভিলম্ব উপাংশ, সেটা আমরা কি পেলাম, E1 এর অভিলম্ব উপাংশ সেটা আমরা কি পাচ্ছি এখান থেকে, দেখো যে
ই ওয়ান কস থিটা। ঠিক একই রকমভাবে আমাদের এই জায়গায় এই যে ই টু এর ডিএস এর দিকে যে উপাংশ সেটা আমাদের কি হবে, অভিলম্ব উপাংশ ই টু কস থিটা। তাহলে এবার দেখো যে এই জায়গায় আমাদের দুটো পেয়েছি, ই ওয়ান কস থিটা আর ই টু কস থিটা, আমি দুটো এর অভিলম্ব উপাংশ আমি পেয়ে গেলাম। এইবার আমাদের দেখতে হবে যে দুটো পয়েন্ট পি পয়েন্ট আর কিউ পয়েন্ট। তাহলে পি পয়েন্টে আমাদের কি হচ্ছে, যে তড়িৎ ফ্লাক্সগুলো ইন হচ্ছে, অর্থাৎ বলরেখাগুলো ভেতরে ঢুকছে, আর কিউ পয়েন্টে বলরেখাগুলো বাইরে বেরোচ্ছে। তাহলে এটাও আমরা প্রিভিয়াস লেকচারে আমরা দেখেছি, যদি অন্তর্মুখী হয় তাহলে সেটা নেগেটিভ ধরি, আর বহির্মুখী হলে পজিটিভ ধরি। তাহলে এই জায়গায় যে তড়িৎ ফ্লাক্সটা কিউ বিন্দুতে সেটা পজিটিভ, আর পি বিন্দুতে তড়িৎ ফ্লাক্সটা আমাদের নেগেটিভ হবে। তাহলে এবার আমরা যে DS1 এর মধ্যে দিয়ে আর DS2 এর মধ্যে দিয়ে যে তড়িৎ ফ্লাক্সটা হচ্ছে সেটা কতটা, তাহলে আমরা এবার যদি দেখি তাহলে আমরা কি দেখব, যে DS1 এর মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা হচ্ছে তাকে আমরা যদি d∅ বলি, d∅1 বললাম, d∅1 ইকুয়াল টু আমাদের কত হবে, এই জায়গায় তাহলে ইন করছে তাহলে এটা নেগেটিভ হবে, তার সঙ্গে কি ই ডট ডিএস, এবং ই ডট ডিএস এখানে দেখো যে আমি এই উপাংশটা কি এর সঙ্গে নিয়ে নিয়েছি, ডিএস এর সঙ্গে, তার মানে এখানে আমি তাহলে দেখো যে ই ডট ডিএস যখন করছি তখন এটা যেহেতু অভিলম্ব উপাংশ বরাবর নিলাম, তার মানে থিটা কত 9, থিটা তখন আমার কত হয়ে যাচ্ছে, ডিএস এর সঙ্গে ইটা প্যারালাল হয়ে যাচ্ছে এই বরাবর, এবং এর উপাংশ এই দিকেই আমার দুটো উপাংশ, তার মানে এদের মধ্যে থিটা কত 0 সেই সময়। তাহলে থিটা যদি 0 হয় ই ডট ডিএস কি হয়, ই ডিএস, তাহলে ই ডিএস, তাহলে ই এর মান আমরা কত জানি, ই1 কস থিটা, আর ডিএস মানে এখানে DS1, তাই তো। তাহলে আমি প্রথমে ডিএস এর জন্য যে আমাদের তড়িৎ ফ্লাক্স সেটা আমরা পেয়ে গেলাম। ঠিক একই রকমভাবে DS2 এর জন্য যে তড়িৎ ফ্লাক্স সেটা কতটা হবে, সেটাকে আমি d∅2 বলছি, d∅2। এবার এটা কি বহির্মুখী, তাহলে এটা আমরা কি পজিটিভ ভ্যালু পাবো, তাহলে এটা পজিটিভ ভ্যালু, এবং এর মানটা কত হচ্ছে E2 cos থিটা DS2, ঠিক আছে। তাহলে এইবার আমরা দেখো যে দুটো জায়গায় আমি এর কতটা ফ্লাক্স যাচ্ছে সেই ফ্লাক্সটা আমরা পেয়ে গেছি। তাহলে এই দুটো ফ্লাক্স মোট ফ্লাক্সটা কতটা হবে, এর মোট ফ্লাক্সটা কতটা হবে সেটা আমাদের দেখতে হবে। তার আগে আমরা এখানে আরেকটা আছে যে ফ্লাক্স আমরা কি করলাম, এই জায়গায় করলাম। তাহলে এবার দেখো যে এখানে আমার আরেকটা প্রপার্টি পরে কাজে লাগবে, সেটা আমরা পরে বলছি। তাহলে দেখো যে আমাদের এখানে যে ফ্লাক্স হলো আর এই ফ্লাক্স হলো, তাহলে এই ফ্লাক্স দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, যে এর মধ্যে যে মোট ফ্লাক্স কতটা হচ্ছে আমি সেটা পাবো। তাহলে মোট ফ্লাক্স আমাদের কত হচ্ছে, মোট তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু আমাদের কি হবে, d∅1 প্লাস d∅2। তাহলে d∅1 আমরা কত পেয়েছি, মাইনাস E1 cos থিটা DS1, আর d∅2 আমরা পেয়েছি E2 cos থিটা DS2, ঠিক আছে। এইবার আমাদের এই ভ্যালুতে যে E1 আর E2 এর ভ্যালুটা আমরা বের করতে পারবো, কেন, যে আমাদের যে ডিস্টেন্স চার্জ থেকে পি বিন্দুর ডিস্টেন্স আমি জানি, তাহলে পি ডিস্টেন্স যদি জানা থাকে তাহলে আমি তার ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবো। তাহলে E1 আর E2 এর ভ্যালুটা আমরা এবার ক্যালকুলেট করে এখানে পুট করে দিচ্ছি, যে E1টা আমার কি হচ্ছে, কিউ চার্জের জন্য পি বিন্দুতে যার ডিস্টেন্স হচ্ছে R1, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো 1/4 পাই এপসাইলন কিউ বাই R1 স্কয়ার ইন্টু cos থিটা DS1 হলো, প্লাস E2 এর জন্য আমাদের কি 1/4 পাই এপসাইলন কিউ বাই এর ডিস্টেন্সটা কত, R2 ডিস্টেন্সে আমি যাচ্ছি, R2 স্কয়ার, তাহলে R1 স্কয়ার R2 স্কয়ার, আর এখানে cos। এইখানে আমাদের একটা জিনিস, যে অ্যাঙ্গেলটা দেখো প্রথমে যে অ্যাঙ্গেলটা হয়েছিল সেই অ্যাঙ্গেলটা d∅1 যখন আমি করেছিলাম ds থিটা, এখানে θ1 তো, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা θ1 হবে, আর এখানে অ্যাঙ্গেলটা কত, θ2, তাহলে আমাদের E2 θ2 হবে, কারণ এখানে আমাদের উপাংশ এটা θ1 আর এটা θ2 হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা কেন হলো, যে E1
যে এখানে উপাংশটা নিয়েছিলাম ডিএস এর দিকে, এর মধ্যে অ্যাঙ্গেল কত θ1, তাহলে আমাদের E1 cos θ1, আর পরেরটা এখানে θ2, তাহলে E2 cos θ2, তাহলে এর যে ফ্লাক্সটা আমরা পাচ্ছিলাম ই ডিএস, তাহলে ই ডিএস, ইটা আমার এখানে এই ভ্যালুটা আর ডিএস এটা, এবং এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা 0 ডিগ্রি, সেই জন্য আমাদের যে cos θ টার্মটা পরে কিন্তু আর এখানে আসছে না, তা না হলে আবার একটা cos θ টার্ম আমাদের এখানে যুক্ত হতো, সেই কারণে আমাদের পরে cos θ টার্মটা নেই, শুধুমাত্র ভ্যালু যোগ গুণ হয়েছে যে ই আর ডিএস, তাহলে ইটা আমার এটা আর ডিএসটা ডিএস1, এখানে E2 এটা ডিএস1। ঠিক আছে, এর পরবর্তীতে তাহলে আমাদের এখানে যে ক্যালকুলেশনটা আসছে সেই ক্যালকুলেশনে আমরা দেখি, এই ক্যালকুলেশনে দেখছি যে তাহলে এটা কি cos θ1 আর এটা cos θ2 ds2 θ1 2। তাহলে এবার দেখো, তাহলে এইবার আমরা এখান থেকে দেখো কমন কি কি নিতে পারবো। দেখো এই টার্মটা আমাদের কি কমন, q বাই 4 পাই এপসাইলন, তাহলে আমরা এখান থেকে q বাই 4 পাই এপসাইলন কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে মাইনাস ds cos θ1 বাই r1 স্কয়ার প্লাস ds2 cos θ2 r2 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা এবার এটাকে লিখতে পারবো এরকম ভাবে যে আমরা তো জানি যে সলিড অ্যাঙ্গেল সমান সমান কি হয় ds cos θ বাই r স্কয়ার, তাহলে এই ওমেগাটাকে আমরা লিখতে পারবো যে 4 পাই ওমেগা মাইনাস ডি ওমেগা 1 প্লাস এটা ডি ওমেগা 2। এবার দেখো যে আমরা একটা প্রপার্টি সলিড অ্যাঙ্গেলে জানি, সলিড অ্যাঙ্গেলে কি যে যদি এটা r ডিসটেন্স হয়, এটা r2 ডিসটেন্স, এবার এটাও r2, বা এই জায়গায় বললাম এটা r1, এটাও r1, তাহলে এই জায়গায় সবসময় আমরা কি পেয়েছিলাম ডি ওমেগা 1 ইকুয়াল টু ডি ওমেগা 2 ইকুয়াল টু আমরা কত 4 পাই এর সঙ্গে সমান পেয়েছিলাম যদি এরকম হতো। তাহলে এইবার এখানেও তো আমাদের যে অ্যাঙ্গেলটা এরকমই এই ধরনেরই এসছে, দেখো যে এর মধ্যে এখানে একটা ক্ষেত্র আছে তাদের মধ্যে ডিসটেন্স, এখানে একটা ক্ষেত্র তাদের মধ্যে ডিসটেন্স, তার মধ্যেই তো ওটা আলাদা কি কোনো সলিড অ্যাঙ্গেল, তাহলে এই ক্ষেত্রটা এইখানে যে কোণ উৎপন্ন করেছে, এই ক্ষেত্রটা এখানে যে কোণ উৎপন্ন করেছে, তাহলে সেটা কি একই তো হবে, অর্থাৎ আমি বলতে পারবো যে ডি ওমেগা 1 আর ডি ওমেগা 2টা ইকুয়াল। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি ডি ওমেগা 1 আর ডি ওমেগা 2টা ইকুয়াল। কেন, যে এই ক্ষেত্রটা আমি জানি না, এটা যদি r2 হতো এটাও r2 হতো, এটা r2 r1 এটাও r1 হতো, তাহলে আমরা এটা 4 পাইয়ের সঙ্গে সমান হতো। যেহেতু আমি এই ক্ষেত্রটা মানে এটা রেডিয়াসটা জানি না, তাহলে শুধুমাত্র আমরা এটা কি জানি ds2 আর এটা হচ্ছে ds1, তাহলে এই জায়গায় যে ক্ষেত্র ইয়ে হবে যে ডি ওমেগা 1 আর ডি ওমেগা 2 সেটা ইকুয়াল হবে। তাহলে এটা যদি ইকুয়াল হয় তাহলে আমরা এখান থেকে দেখো যে কি পাবো, এটা যদি ইকুয়াল হয়ে যায়, এই দুটো ইকুয়াল, তাহলে এবার আমি যে কোনো একটাকে আমি পুট করে দিই যে 4 পাই এপসাইলন এটা মাইনাস ডি ওমেগা 1, এটা আমাদের কি হবে ডি ওমেগা 1, তাহলে এই দুটো কি কেটে 0, তাহলে আমাদের এখান থেকে আমরা পেয়ে গেলাম যে তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু 0। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারছি যে আমাদের আধানটা যদি তড়িৎ যে কোনো বদ্ধ বর্তনীর বাইরে থাকে তাহলে আমাদের সবসময় তড়িৎ ফ্লাক্স কী হবে 0 হবে। এটা গাউসের উপপাদ্যের সেকেন্ড বিবৃতি হিসাবে আমরা প্রয়োগ করে থাকি যে বদ্ধতলের বাইরে এক বা একাধিক আধান থাকলে এদের জন্য যে বদ্ধ তলের মধ্যে দিয়ে যে তড়িৎ ফ্লাক্স হবে সেটা 0। এবার বাইরে যে আধানটা আছে, আমরা এখানে কি পজিটিভ আধান নিয়েছিলাম, তাহলে পজিটিভের জায়গায় তুমি নেগেটিভ নিলেও একই ঘটনা ঘটবে। নেগেটিভ নিলে পরে কি হবে যে পজিটিভ নিয়ে আমরা এই দিক থেকে গিয়েছে, নেগেটিভ নিলে কি হলো এই দিক থেকে আসতো, তাহলে এই জায়গায় আমাদের সারফেসটা, এই জায়গায় যে সারফেসটা সেখানে ইন হতো আর এখানে আউট হতো, তার মানে এটা আমাদের যখন নেগেটিভ হতো এটা পজিটিভ হতো, মানে অপোজিট হয়ে যেত। ঠিক আছে, কিন্তু আমাদের যে মোট যে তড়িৎ ফ্লাক্সটা সবসময় আমাদের 0ই আসবে, তুমি আধানটা পজিটিভ বা নেগেটিভ তার উপর কোনো ডিফারেন্স হবে না, অর্থাৎ আধান পজিটিভ এবং নেগেটিভ উভয়ের উপর সমানভাবে প্রযোজ্য হবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক, কারণ আমাদের যে ভিডিও লেন্থটা সেটা অনেকটাই হয়ে গিয়েছে দেখছি। তাহলে
আমরা নেক্সট ভিডিওতে গাউসের উপপাদ্যের প্রয়োগগুলো নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, তার সঙ্গে বেল বাটনটা প্রেস করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।